অনেকদিন আগের কথা। সদানন্দ নামে এক বণিক এক গ্রামে তার স্ত্রী আর কন্যা নিয়ে থাকতো। সদানন্দ বণিকের কোনো কিছুরই অভাব ছিল না, ফলে হাসি খুশিতেই দিন কাটতো তার। কিন্তু হঠাৎই তার স্ত্রী অনিতা মারা গেল। কন্যা কিরণমালাকে দেখাশোনা করার জন্য সদানন্দ বণিক দ্বিতীয়বার বিবাহ করল। সদানন্দের দ্বিতীয় স্ত্রী রমলা প্রথম প্রথম কিরণমালাকে খুব একটা অপছন্দ করতো না, কিন্তু ছেলে অমিত জন্মানোর পর কিরণমালা তার একেবারে চক্ষুশূল হয়ে গেল। এই জানো তো, সেদিন স্কুলে মাস্টার মশাইয়ের সাথে দেখা হয়েছিল। বললেন অমিতের মাথা খুব ভালো, লেখাপড়ায়ও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। অমিত আর কিরণমালা দুজনেই পড়াশোনায় খুব ভালো। এই জানো তো, আমি ভাবছিলাম অমিতকে শহরে পাঠিয়ে পড়াশোনা করালে কেমন হয় বলো তো। তা কথাটা মন্দ বলনি। কিরণমালা আর অমিত দুজনকেই শহরে পাঠিয়ে দিই, দুজনে পড়াশোনা করুক শহরে গিয়ে। না না, কিরণ মেলাকে পাঠিয়ে কি হবে? ও মেয়ে মানুষ, ঘরে থাকবে, রান্না বান্না শিখবে, দুদিন পরই তো বিয়ে হয়ে যাবে। ওকে এত পড়াশোনা শিখিয়ে কি হবে বলো? ও ঘরেই থাকুক, তারপর দুজনেই চলে গেলে ঘরটাও তো ফাঁকা ফাঁকা লাগবে না? আমাদের দুজনের তো কষ্ট হবে বলো। তা একজন থাকলে আমাদেরও ভালো লাগবে। তা অবশ্য ঠিক, তবে কিরণমালারও পড়াশোনায় মাথা খুব ভালো। হ্যাঁ, তো ও এখানে থেকেই পড়াশোনা করুক না, কে বানা করেছে? এরপর দিন কাটতে লাগলো। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। ওদিকে কিরণমালা আর অমিত অনেক বড় হয়ে গেছে। কিরণমালাকে দিয়ে তার সৎমা এখন বাড়ির সমস্ত কাজ করায়। ওদিকে অমিত শহর থেকে পড়াশোনা শেষ করে সবে বাড়ি ফিরেছে। ভাই, তুই আমায় ডাকছিস? তোকে আমি অনেকবার বারণ করেছি, তুই আমায় ভাই বলবি না। তুই এবারই চাকর, মূর্খ একটা চাকর। আমি শহর থেকে পড়াশোনা করে এসেছি। তাতে কি, তুই তো আমার ভাই। আর তুই শহরে গেছিলি, মা বাবা তোকে শহরে পড়তে পাঠিয়েছিল তাই, আর আমাকে পাঠায়নি, তাই আমি পড়াশোনা করতে পারিনি। কি, তোর এত বড় সাহস? তুই তোর সাথে আমাকে তুলনা করছিস? দাঁড়া, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, ও মা! কি হলো বাবা অমিত, এত চেঁচামেচি করছিস কেন বাবা? দেখো না মা, কিরণ নিজের সাথে আমাকে তুলনা করছে। বলে কি না, তোমরা আমাকে শহরে পড়তে পাঠিয়েছিলে, তাই আমি এত শিক্ষিত হয়ে ফিরে আসতে পেরেছি। ওকে পাঠাওনি, তাই ওর পড়াশোনা হয়নি। কি বললি? ওর এত বড় সাহস হয়েছে, ওর তোর সাথে ওকে তুলনা করছে? এই এই কিরণমালা, তোর এত বড় স্পর্ধা! দেখো না মা, আর সারাক্ষণ আমাকে ভাই ভাই করে ডাকবে। এরকম একটা মূর্খ কাজের লোক আমাকে ভাই বলুক, আমার একদম পছন্দ নয়। এই এই কিরণ, তোর এত বড় সাহস, তুই ওকে ভাই বলছিস? ও তোর ভাই নয়, ও তোর বাবু। ওকে তুই বাবু বলে রাখবি, কোনোদিনও ভাই বলবি না, বুঝতে পেরেছিস? যা যা এখন এখান থেকে যা। সৎ মা আর ভাইয়ের কথায় কিরণমালার খুব কষ্ট হয়। সে বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর ছিল। কিরণমালার যখনই মন খারাপ হতো, ও ওই পুকুর পাড়ে গিয়ে বসে বসে কাঁদতো। মা আর ভাইয়ের অপমান সহ্য করতে না পেরে কিরণমালা চলল সেই পুকুর পাড়ে।
আজকে মা আর ভাই কিভাবে আমায় বললো। আজকে মা বেঁচে থাকলে এমন দিন আসতো না। বাবা আমায় খুব ভালোবাসে, আমি জানি, কিন্তু আমার এই নতুন মা ভাই আমায় একটুও ভালোবাসে না। আমার দেখাশোনা করার জন্যই তো বাবা আবার বিয়ে করলো, কিন্তু নতুন মা ভাই আমাকে বাড়ির কাজের লোক মনে করে। বাবা ভালোবাসে বলে বাবার মুখ চেয়ে ওই বাড়িতে আছি, না হলে কবে ওই বাড়ি ছেড়ে আমি চলে যেতাম। কি হলো রে মা? তুই কে? এভাবে পুকুর পাড়ে বসে বসে কাঁদছিস? আমি কিরণমালা। বেশ, তা তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? তোর কিসের কষ্ট? তখন কিরণমালা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সাধু বাবাকে বলে। বুঝেছি, তুই মন খারাপ করিস না রে মা। ওরা তোকে অনেক বিপদে ফেলার চেষ্টা করবে, আমি বুঝতে পারছি। তবে তোর ভয়ের কোনো কারণ নেই। আমি তোকে একটা পাখি দিচ্ছি। এ আমার খুব প্রিয় পাখি। ও তোর কাছে থাকবে। তোর সমস্ত বিপদ থেকে তোকে বাঁচিয়ে নিয়ে আসবে ওই। যা, এবার তুই বাড়ি ফিরে যা। তোর কষ্টের দিন খুব শীঘ্রই শেষ হবে। এই যে মহারানী চলে এসেছেন। কি হলো, কোথাও জায়গা হলো না বুঝি, তাই আবার ফিরে এলি? আবার কোত্থেকে একটা পাখিকে ধরে এনেছে। এই এই বেরো বলছি, পাখিটাকে বার কর এখান থেকে। ওই পাখি যেন এখানে না থাকে। তোর খাবার জোগাবো, তোর পাখির খাবার জোগাবো, অত পারবো না। তোমাকে পাখির জন্য আলাদা খাবার দিতে হবে না, ও আমার খাবার থেকেই খাবে। ওই পাখি যেন ঘরে কোনো উৎপাত না করে, এই বলে দিলাম। ওই পাখি যদি কোনো উৎপাত করেছে না, দেখবি তোর কি অবস্থা করব আমি। এখান থেকে গেছিল, বাঁচা গেছিল, ভাবলাম আপদ বিদায় হলো, আবার কোত্থেকে ঠিক চলে এসেছে। এ দেখছি ঘাট থেকে নামবে না। আছে তো ভালোই হয়েছে মা, ও ঘরে সব কাজকর্ম করে দিচ্ছে, আমাদের কোনো কাজের লোকও রাখতে হয়নি। না না, তুই বুঝছিস না, তোর বাপের এত সম্পত্তি, এখন ওই মেয়েটা যদি থাকে তাহলে সব সম্পত্তি তো দুভাগ হবে। ওই মেয়েটাকে যদি তাড়ানো যায় তাহলে সব কিছু তুই একা পাবি, বুঝলি? আরে হ্যাঁ, তাই তো। এই কথা তো আমি ভেবেই দেখিনি। তাহলে ওকে যে করেই হোক সরাতে হবে, বুঝলে মা? এই শুনছো, অমিতের তো জন্মদিন আসছে, তা সেদিন একটু দূরে কোথাও ঘুরতে গেলে হয় না? অমিতের জন্মদিন তো দূরে ঘুরতে যাওয়ার কি আছে, বাড়িতে জন্মদিন পালন করো। আরে না না, বাড়িতে ওভাবে পালন করে কি হবে? বাড়িতে তো প্রতি বছরই জন্মদিন পালন হয়। এই বছর ওর 20 বছর পূরণ হবে। চলো না কোথাও দূরে ঘুরে আসি আমরা সবাই মিলে। বাড়ির একটা মেয়েকে কাজের লোক বানিয়ে রেখে ছেলের জন্মদিনে বাইরে ঘুরতে যেতে বলছো? পারবো না, আমি পারবো না। ওই কিরণমালার দেখাশোনার জন্যই আমি দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হলাম, আর সেটাই বোধহয় ওর জীবনে কাল হলো। এই শোনো, তোমার না সবসময় কিরণ মেলা আমার আর ভালো লাগে না। তোমার জীবনে দেখছি আমার আর অমিতের কোনো দামই নেই। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এসবের মধ্যে নেই। আমি কোথাও যাব না, তোমাদের ইচ্ছে হলে তোমরা যেও। হ্যাঁ হ্যাঁ যাব, আমি একাই অমিতকে নিয়ে ঘুরতে যাব, আর কিরণমালাকেও সাথে করে নিয়ে যাব, এই মনে রেখো। সঠিক দিনে কিরণমালার সৎমা তাকে আর অমিতকে নিয়ে দূরে বেড়াতে গেল নৌকো করে।
কিরণমালাকে কাজের জন্য আনলেও তার খুব ভালো লাগছিল। সে এভাবে আগে কখনো কোথাও ঘুরতে যায়নি। সে নৌকোর ধারে দাঁড়িয়ে চারদিকে দৃশ্য দেখছিল। এমন সময় কেমন ধাক্কাটা দিলাম বলো মা? হ্যাঁ হ্যাঁ, ও সাঁতার জানে না। মাঝ নদীতে ও একেবারে তলিয়ে যাবে। তোর বাবা না আসায় আমাদের সুবিধাই হয়েছে। এবার একেবারে রাস্তা পরিষ্কার। মা, বাড়িতে গিয়ে বাবাকে কি বলবে? ওসব তুই কিচ্ছু ভাবিস না, ও আমার ওপর ছেড়ে দে। দেখবি এমন অভিনয় করবো না, তুই কিচ্ছুটি বলবি না, একদম চুপ করে থাকবি। হায় 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 হায়, এ কি হয়ে গেল গো? মেয়েটাকে বকাঝকা করতাম, সব ঠিক আছে, কিন্তু ওকেও তো আমি ভালোবাসতাম। বলো কি করেছে? মাঝ নদীতে গিয়ে পড়ে গেল। নৌকো ধারে দাঁড়িয়েছিল, কতবার করে ওকে বারণ করছিলাম যে নৌকোর ধারে যাস না, নৌকোর ধারে যাস না। সেই গেল, আর কি করেছে? উল্টে পড়ে গেল। কিছুতেই তো খুঁজে পেলাম না। কি হবে গো এবার? মেয়েটা চলে গেল গো। এমন সময় সেই সাধু বাবা দেওয়া পাখিটা কিরণমালাকে মুখে করে নিয়ে উড়ে এলো। মা কিরণমালা, তুই ভালো আছিস তো? তোর কিছু হয়নি তো? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। না বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি এখন ভালো আছি। আজকে ওই পাখি যদি আমার সাথে না থাকতো, আমি বাঁচতে পারতাম না। মা আর ভাই মিলে আমাকে মারবে বলে ওই মাঝ নদীতে নিয়ে গিয়েছিল। এই এই, তুই আমাদের নামে এভাবে মিথ্যে কথা বলছিস? তুই আমাদের নামে মিথ্যে কথা বলছিস? তোকে আমরা ঘোরাতে নিয়ে গেলাম, আর তুই কি না? কিরণমালা একদম সত্যি কথা বলছে। কিরণমালাকে মারার জন্যই ওরা নিয়ে গেছিল। মাঝ নদীতে গিয়ে কিরণমালাকে অমিত ধাক্কা মেরে জলে ফেলে দেয়, যাতে কিরণমালা মরে যায় আর সমস্ত সম্পত্তি অমিত পায়। বুঝেছি, আমি সব বুঝেছি। অনেক অনেক সহ্য করেছি। এতদিন ধরে তোমরা কিরণমালার ওপর অনেক অত্যাচার করেছো, সব মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু আর নয়, আজই তুমি তোমার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তোমাদের যেন আর এ মুখো না হতে দেখি। আমি আমার মেয়েকে নিয়ে এখানে শান্তিতে বাঁচবো। না সদানন্দ, ওদের আমি যেতে দেবো না। ওরা কিরণমালার যা অবস্থা করেছিল, ওদেরও সেই অবস্থাই হবে। ওদের আমি মাঝ নদীতে গিয়ে ডুবিয়ে মারবো। না না বন্ধু, তুমি এমনটা করো না, ওদেরকে ছেড়ে দাও। এ বাড়ি ছেড়ে চলে গেলে ওরা অনেক বড় শাস্তি পাবে, আর এটাই ওদের আসল শাস্তি। ওদেরকে মেরো না। যতই হোক আমার মা আর ভাই, হয়তো তুমি ওদের ক্ষমা করে দাও বন্ধু। ঠিক আছে, আজকের পর যদি তোদেরকে এখানে দেখি না, তাহলে তোদের দুজনের টিকি ধরে নিয়ে গিয়ে আমি মাঝ নদীতে ডুবিয়ে মারবো। এই বলে দিলাম, এখান থেকে এক্ষুনি চলে যা, আর কিরণমালার জীবনে কোনোদিনও ফিরে আসবি না তোরা। এরপর অমিত আর তার মা সদানন্দ বণিকের বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যায়, আর কিরণমালা তার বাবা আর বন্ধু পাখিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।